শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সরাসরি ডাকাতির সুবিধাভোগী বলে আখ্যা দিলেন ডক্টর ইউনুস। টিউলিপকে বরখাস্তের দাবি জানালেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা। এবং ভারতের কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের আহ্বান, শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, যতদিন চান ততদিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটিগুলো সহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি আরো বলেছেন, ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবেলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। জেনারেল হায়দারি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সে ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোন সেনাবাহিনীর ছিল না। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলার আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতাও ইরানের রয়েছে। শত্রু ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হায়দারি। তিনি বলেন, শত্রুরা বিশ্ব জনমতকে নিজের সামরিক শক্তি সম্পর্কে বিভ্রান্ত করার লক্ষ্যে হাইব্রিড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রচণ্ড সংঘাতের 4 সেনা নিহত। বেইত হানুন এলাকায় এসব সেনা হতাহত হয়। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী তাদের সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে বলেছে, এই 4 সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজা উপত্যকায় মোট সেনা নিহতের সংখ্যা দাঁড়ালো 402-এ। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বেত হানুন এলাকায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটার পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। সাম্প্রতিক দিনগুলোতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আগ্রাসন জোরদার করেছে। বর্তমানে বেত হানুন এলাকায় তারা বর্বর আগ্রাসন চালাচ্ছে। এর আগে জাবালিয়া এবং বেত লাহিয়া এলাকায় একইভাবে আগ্রাসন চালিয়ে এলাকা দুটিকে প্রায় মাটির সাথে মিশিয়ে দেয়। তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ব্যাপকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। গাজার উত্তরাঞ্চলে অভিযান চালাতে গিয়ে সাম্প্রতিক সময়ে অন্তত 48 জন সেনা মারা গেছে। লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি জে ট্রুম্যানে আবার হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, শনিবার এই হামলা চালানোর সময় দুই পক্ষের মধ্যে 9 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি শনিবার রাতে আল মাসির নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানান। তিনি বলেন, এ নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে 5ম দফা হামলা চালালো ইয়েমেন। জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানা হয়। অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন, হামলার পর মার্কিন যুদ্ধজাহাজটি তার অবস্থান থেকে পিছু হটে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ এবং এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে, এই আশঙ্কা ইহুদিবাদী ইসরায়েল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুথিরা এই হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল এক রিপোর্টে বলেছে, আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এতে বলা হয়, এর একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেল আবিব এই আশঙ্কা প্রকাশ করল। রিপোর্টে বলা হয়, আনসারুল্লাহ আন্দোলন অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে
প্রকৃত হুমকি রয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি মার্কিন ব্রিটিশ যুদ্ধবিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছিল। শ্রোতা বন্ধুরা, আপনার বেশি সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডের। বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে ব্রিটেনের অর্থ ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে ড ইউনূস বলেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় তিনি সরাসরি ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। টিউলিপ সিদ্দিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। হাসিনা রাশিয়ার সঙ্গে যে পরমাণু চুক্তি করেছিলেন সেটি নিয়ে বর্তমানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক তদন্ত চালাচ্ছে। অভিযোগ উঠেছে টিউলিপ ওই চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন এবং এই চুক্তি থেকে লাভবান হয়েছেন। আর্থিক দুর্নীতির অভিযোগে বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে এবং ব্রিটেনের লেবার পার্টির অর্থ ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার দাবি করেছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেরেনোস। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। কেমি বেরেনোস আরও লিখেছেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। বেরেনোস বলেন, সরকার যে আর্থিক সমস্যাগুলো তৈরি করেছে তা মোকাবেলায় মনোনিবেশ করা উচিত হলেও টিউলিপ সিদ্দিক সে কাজে মনোনিবেশের জন্য সমস্যা হয়ে উঠেছেন। এখন বাংলাদেশ সরকারও শেখ হাসিনার সরকারের সাথে টিউলিপের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার বলেছেন, বাংলাদেশ থেকে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন প্রয়োজন ততদিন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত। শনিবার কলকাতায় পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বাংলাদেশের দাবির বিষয়ে মণিশঙ্কর আয়ার বলেন, আমি আশা করি আমরা কখনো অস্বীকার করব না যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি যতদিন প্রয়োজন ততদিন তার আতিথেয়তা করা উচিত, এমনকি তা যদি তার জীবনের শেষ দিন পর্যন্ত হয়। প্রধানমন্ত্রী থাকাকালে 2018 সালে গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, আমরা কারো কাছে কিছু চাই না, আমি নিতে পছন্দ করি না, সবসময় অন্যকে দিতে বেশি পছন্দ করি, আর আমরা ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। উল্লেখ্য, গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান 77 বছর বয়সী শেখ হাসিনা। শ্রোতা বন্ধুরা, যাচ্ছি সংক্ষিপ্ত একটি বিরতিতে, সঙ্গে থাকুন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছে বিশ্ব সংবাদে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভিক্ষুক এবং প্রতারক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট মূলত বিভিন্ন দেশের কাছ থেকে অর্থ সংগ্রহের মধ্য দিয়ে প্রতারণা করে চলেছেন। এটি বন্ধ হওয়া দরকার। চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের ভিতর দিয়ে পাইপলাইনের মাধ্যমে স্লোভাকিয়ার রাশিয়ার
গ্যাস সরবরাহ বন্ধ করে দেন। এরপর ইউক্রেন এবং স্লোভাকিয়ার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। শুক্রবার স্লোভাক পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে রবার্ট ফিকো বলেন, আমি এখানে জেলেনস্কির হাত ধরার জন্য আসিনি এবং আমি স্বীকার করছি যে আমি তার উপর মাঝে মাঝে বিরক্ত হই। জেলেনস্কি ইউরোপ ঘুরে বেড়াচ্ছেন, ভিক্ষা করছেন এবং প্রতারণা করছেন, অন্যদের কাছে অর্থ চাইছেন। এটা বন্ধ হওয়া দরকার। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিচ্ছে অনেক আগে থেকেই তার সমালোচনা করে আসছেন রবার্ট ফিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল প্রতিহত করার কাজে মানবিক ত্রাণ পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কলিভান্ড আমেরিকার রেড ক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোলজের কাছে লেখা চিঠিতে এই প্রস্তুতি ঘোষণা করেছেন। কলিভান্ড তার চিঠিতে ভয়াবহ দাবানলে জানমাল হারানোর পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান। চিঠিতে তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবেলা করার ব্যাপক অভিজ্ঞতা ইরানে রয়েছে। কাজেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তার র্যাপিড রিঅ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মত্যাগী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করছে। ইরানি রেড ক্রিসেন্টের প্রধান তার চিঠিতে আরও বলেন, ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি জাতীয় সংকট নয়, বরং তা গোটা মানব সমাজের বিবেকের উপর একটি ক্ষত, যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনতে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঝেঁকে বসেছে তীব্র শীত। এবারের শীতে ইতিমধ্যে প্রায় 10টি শিশুর মৃত্যু হয়েছে। এই অবস্থায় সাহায্য পাঠানোর পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ঠান্ডায় আরও শিশু মারা যাবে বলেও আশঙ্কা করা হয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। গাজায় তীব্র শীত আসার সাথে সাথে অসংখ্য পরিবার বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মিডল ইস্ট মনিটরের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, এই পরিবারগুলোর মধ্যে একটি ফিদা সোবাইয়ের পরিবার, যিনি ৩৯ বছর বয়সী মা এবং যার 7 সন্তান রয়েছে। তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়ার পরে একটি অস্থায়ী তাঁবুতে থাকেন। ফিদা মূলত আল জাহারা এলাকা থেকে এসেছেন। গাজার বাস্তুচ্যুত মানুষগুলোর মধ্যে তিনিও অকল্পনীয় চ্যালেঞ্জ ও নানা প্রতিকূল প্রাকৃতিক সংকট মোকাবেলা করছেন। তিনি যে আশ্রয় কেন্দ্রে থাকেন সেখানে ভারী বৃষ্টি এবং হিমশীতল আবহাওয়া জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ফিদা বলেন, আমাদের তাঁবুটি খুবই পাতলা কাপড়ের তৈরি। আমরা যতই পোশাক পরি না কেন কিংবা গায়ে কম্বল রাখি না কেন, ঠান্ডা বাতাস ও বৃষ্টি তাঁবুতে প্রবেশ করে এবং আমাদের বিছানা ও কাপড় চোপড় ভিজিয়ে ফেলে। রান্না করাও কঠিন এবং খাবার ঠান্ডা হয়ে যায়। শিশুরা পড়াশোনা করার চেষ্টা করে, কিন্তু আলো এবং তাপের অভাব তাও প্রায় অসম্ভব করে তুলেছে। ঠান্ডা আবহাওয়া তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। তাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে এবং নিরাপদ রাখার জন্য প্রতিদিন আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। নিজের এত সমস্যা সত্ত্বেও ফিদা শুধুমাত্র তার পরিবারের বেঁচে থাকার দিকে মনোনিবেশ করেননি। তিনি অন্যান্য লোকেদের সাহায্য এবং ত্রাণ কাজে সহায়তার জন্য একজন প্যারামেডিক হিসেবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, যারা কিনা একই ধরনের সমস্যার সম্মুখীন। অকল্পনীয় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তার এই পরিশ্রম, অবদান ও জনকল্যাণমূলক কাজ তাকে প্রতিরোধের প্রতীক করে তুলেছে। ফিলিস্তিনি মা ফিদা হলেন 15 লাখেরও বেশি ফিলিস্তিনিদের মধ্যে একজন, লাখ লাখ বাস্তুচ্যুতদের মধ্যে একজন, যিনি তাঁবুতে বাস করছেন এবং যেখানে প্লাস্টিকের সামগ্রী ছাড়া আর কিছুই নেই। এই আশ্রয় কেন্দ্রগুলো ঠান্ডা, বৃষ্টি ও বন্যার পানি থেকে সামান্যই সুরক্ষা দেয়। সাম্প্রতিক দিনগুলোতে শত শত অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্লাবিত হওয়ায় অসহায় পরিবারগুলো ভয়ানক অবস্থায় দিন যাপন করতে
বাধ্য হচ্ছে। ফিদার জন্য সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে এই সংকটের প্রভাব তার সন্তানদের উপর পড়ছে। তিনি বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সন্তানদের সুস্থ রাখা। প্রচন্ড ঠান্ডা ও বৃষ্টি তাদের রোগের বিস্তার ঘটাচ্ছে এবং সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বন্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের যা কিছু আছে তা ধ্বংস করে দিচ্ছে এবং অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে। আমার সন্তানদের কষ্ট পেতে দেখে প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছি। এমনকি আমি চিন্তিত যে আমরা পরবর্তী ঝড় তুফান থেকে আদৌ বাঁচব কিনা। গত বছর ইসরায়েলি হানাদারদের হাতে ফিদার স্বামী শাহাদাত বরণ করেন। তিনি বলেছেন, স্বামী হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং আমার জীবনে বিরাট শূন্যতা সৃষ্টি হয়। তিনি ছিলেন আমাদের জীবনের স্তম্ভ, আমার অবলম্বন, আমার সবচেয়ে বড় সাহায্যকারী। তাকে ছাড়া এখন আমি সন্তানদের মা, আমি সন্তানদের বাবা। এটা এমন এক জীবন যা ভাষায় প্রকাশ করা যাবে না। অবশ্য ফিদা জোর দিয়ে বলেছেন, আমার অনুভূতিতে প্রতিরোধ শক্তি এবং আশা উভয়ের সংমিশ্রণ রয়েছে। আশা করি আমাদের এই কষ্টের অবসান ঘটবে এবং একদিন আমরা মর্যাদা ও শান্তিপূর্ণ জীবন ফিরে পেতে সক্ষম হব। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, এই শীতে ইতিমধ্যে প্রায় 10টি শিশুর মৃত্যু হয়েছে এবং যদি এখনই সাহায্য না আসে তবে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সাহায্য পাঠানোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ঠান্ডায় আরও শিশু মারা যাবে